রুহির সাথে যোগাযোগ করতে পারলি? রায়দা পায়েলকে জিজ্ঞেস করে। না, রুহির নাম্বার তো বন্ধ দেখাচ্ছে। পায়েল জবাব দেয়। আমার ফোনটা কোথায়? আমি একটা কল দিয়ে দেখতাম। রায়দা বলে। পরে কল দিস, আগে সাজানো শেষ করি। পায়েলের কথা মতো রায়দা চুপ করে বসে থাকে। রুহির সাথে গত 9 দিন কারোর কোনো যোগাযোগ নেই। কল দিলে নাম্বার বন্ধ দেখাচ্ছে। প্রথম প্রথম বিষয়টা কেউ আমলে নেয়নি, কিন্তু এখন সবাই চিন্তায় পড়ে গেছে। রায়দা অসংখ্যবার অর্ককে বলেছে একটু গিয়ে রুহির গ্রামের বাড়িতে খোঁজ নিতে, কিন্তু অর্ক বারবার জানিয়েছে সে বিয়েটা মিটে গেলে যাবে। রায়দার সাজ শেষ হলে রুমে তাকে বসিয়ে রেখে সকলে ছাদে চলে যায় স্টেজ দেখতে। বিছানা থেকে নেমে ফোনটা খুঁজতে থাকে রায়দা। ড্রেসিং টেবিলের ওপর ফোনটা পেয়ে রুহির নাম্বারে ডায়াল করে। বরাবরের মতো রুহির নাম্বার বন্ধ। হতাশ হয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। খাটের কোণায় বাড়ি লেগে ফোনটা বন্ধ হয়ে ফ্লোরে পড়ে থাকে। সেদিকে রায়দা ভ্রুক্ষেপ নেই। রুমের মধ্যে অস্থির হয়ে পায়চারি করতে থাকে রায়দা। পায়েল রুমে প্রবেশ করে রায়দাকে দেখে এগিয়ে আসে। কি হয়েছে, তোকে এমন অস্থির লাগছে কেন? রায়দার বাহু ধরে জিজ্ঞেস করে পায়েল। অর্ককে ডাক দে, কথা বলবো। রায়দা পায়েলকে বলে। একটু পর তোকে নিয়ে ছাদে স্টেজে যাব, তখন কথা বলিস। এখন তো সবাই ব্যস্ত। না, এক্ষুনি ডেকে আন। কথা না বলে আমি রুম থেকে বের হব না। রায়দার জেদের কাছে পায়েল হার মানে রুম থেকে বেরিয়ে যায় অর্ককে ডাকতে। কিছুক্ষণ পর অর্ক রুমে প্রবেশ করে পিছন পিছন পায়েলও আসে। কি রে, ডেকেছিস? কি বলি, জলদি বল, আমার হাতে কাজ আছে। অর্ক রায়দাকে বলে। রুহির কোনো খোঁজ নেই, তোর চিন্তা হচ্ছে না? রেখে অর্ককে জিজ্ঞেস করে রায়দা। চিন্তার কি আছে? রুহি তো বলেই গেছে ও গ্রামে যাচ্ছে, ফিরতে দেরি হবে। একদম হেয়ালি করে কথা বলবি না। আজকে 9 দিন হলো রুহির সাথে কোনো যোগাযোগ নেই। চিন্তায় আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার বিয়ে হচ্ছে আর রুহি উপস্থিত নেই। আমি এটা মানতে পারছি না। আমার কত স্বপ্ন ছিল তোরা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবি। রায়দার কথা শুনে অর্ক রায়দার মাথায় হাত রাখে। তুই চিন্তা করিস না, রুহি খুব জলদি ফিরে আসবে। ওর মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই ও একটু সেই সব নিয়ে ব্যস্ত। অর্ক বলে। কি বলিস? আমাকে তো এসব বলিসনি। তোর সাথে কথা হয়েছে? রায়দা ব্যস্ত গলায় জিজ্ঞেস করে। হ্যাঁ, সকালে কল দিয়েছিল, বলল ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, খুব জলদিও ফিরে আসবে। অর্কের কথা শুনে রায়দা স্বস্তি নিঃশ্বাস ফেলে। নে, শুনলি তো, এবার মন খারাপ করিস না আর। আজানের পর তোকে স্টেজে নিয়ে যাব। পায়েল রায়দাকে বলে। রুহি আবার কল দিলে আমার সাথে কথা বলিয়ে দিবি। রায়দার কথায় অর্ক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। রায়দা গিয়ে বিছানায় বসে পায়েল রায়দার চুলগুলো ঠিক করতে থাকে। সন্ধ্যার পর রায়দাকে ধরে ছাদে নিয়ে যায় পায়েল, মারিয়া আর মনির। ছাদে এসে রায়দা বসে। রায়দার বিয়ে উপলক্ষে গ্রাম থেকে তার নানু ছোট খালাও এসেছে। রায়দা স্টেজে বসার পর সকলে এসে ছবি তুলতে শুরু করে। ছবি তোলা শেষ হলে নাচের পর্ব শুরু হয়। নাচের পর্ব শেষ হলে এক একে রায়দাকে হলুদ ছোঁয়। পায়েল হলুদ নিয়ে বাপ্পির মুখ ভরে লাগায়। অর্ঘ আর ফাহিমও বাদ যায় না। রায়দা হাসি মুখে পুরো সময়টা উপভোগ করছে। সকলকে এত আনন্দ করতে দেখে তার ভীষণ ভালো লাগছে। হলুদ লাগানো শেষ হতেই পায়েল এসে আবারও পারফর্ম করে। আপা, ঘরে চলেন, এখানে বেশিক্ষণ থাকলে আপনার মাথা ব্যথা করবে। মারিয়া রায়দার হাত ধরে বলে। আরে এইসবে আমার সমস্যা নেই। এর থেকে লাউড মিউজিকে আমি পারফর্ম করি, অভ্যাস আছে আমার। রায়দা জবাব দেয়। আপনার লইকা একটা উপহার আইছে, দেখবার চাইলে চলেন। কিসের উপহার? কে দিয়েছে? সায়ন ভাই দিছে। কি বলিস? কখন দিল? আচ্ছা চল দেখি। রায়দা স্টেজ থেকে নেমে মারিয়ার সাথে যায়। লিফটে উঠে 4 তলায় নামে। লিফটের দরজা খুলতেই মারিয়া আর রায়দা বের হয়। সায়ন ভাই দিছে। আরে, আমি তো ভুইলাই গেছি, খালাম্মা আমারে কইছিল তাই লইকা শরবত নিতে। আপনি ঘরে যান, আমি আইতাছি। কথাটা বলে মারিয়া আবারও লিফট চড়ে ছাদে চলে যায়। রায়দা কিছুই না বুঝে ফ্ল্যাটের দিকে পা বাড়ায়। ফ্ল্যাটের দরজা খোলা, তাই সে সরাসরি ঢুকে আশেপাশে তাকায়। পুরো ফ্ল্যাট খালি, তা বুঝতে অসুবিধা হয় না রায়দার। বাসার সব মানুষ ছাদে, এমনকি বিল্ডিংয়ে যারা ছিল তাদেরকেও হলুদে দাওয়াত দেওয়া হয়েছে। মাথা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে নিজের ঘরের দিকে যায় রায়দা। অন্ধকারে রুমে প্রবেশ করে হাত থেকে চুড়িগুলো খুলে বিছানায় রাখে। চুড়িগুলো খুলে রুমের আলো জ্বালাতে সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতে নিলে দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে তাকায় এসে।
বারান্দা দিয়ে আসা বৈদ্যুতিক আলোতে শুভ্র রঙের পাঞ্জাবিতে মানবটার মুখ স্পষ্ট হয়। বড় বড় কদম ফেলে রায়দার সামনে এসে হাত জোড়া টেনে ধরে চুমু খায় সে। ফোন বন্ধ কেন তোমার? ইচ্ছে করছে তোমাকে আর তোমার ফোনকে মাথায় তুলে আছাড় দে। তুমি তোমার একমাত্র, তোমাকে তো আছাড় দিতে পারবো না, তাই তোমার ফোনটাকে আজকে আছাড় মেরে লন্ডভন্ড করে দিব। সায়নের কথা শুনে রায়দা আলতো হাসে। হাসছে কেন? আমি কি হাসিয়ে কিছু বলেছি? কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম এ অন্ধকারে, আর তুমি এলে মাত্র। শালিকাকে ঘুষ দিলাম, তাও কাজটা এত দেরি করে করলো। তার মানে মারিয়াকে আপনি বলেছেন আমাকে রুমে আনতে? তাই তো বলি, মারিয়া হুট করে আমায় নিচে কেন আসতে বলছে বারবার? আমি ছাড়া আর কে আছে যে তোমাকে দেখতে চাইবে? তোমায় দেখেছি, এখন আমাকে একটু হলুদ লাগিয়ে দাও, আমি চলে যাব। বেশি দেরি করলে আমার আবার যেতে ইচ্ছে করবে না, জানো তো বউকে ছেড়ে যেতে আমার কষ্ট হয়। সায়নের কথা শুনে রায়দা নিজের গাল থেকে হলুদ নিয়ে সায়নের গালে লাগিয়ে দেয়। হলুদের ছোঁয়া পেয়ে সায়নের মুখে হাসি ফুটে ওঠে। রায়দার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি চাপে। দুই হাতের তালু দিয়ে হলুদ ঘষে তা সায়নের পাঞ্জাবিতে লাগিয়ে দেয়। রায়দার হাতের ছাপ সায়নের পাঞ্জাবিতে স্পষ্ট। রায়দার ইহলো কাণ্ডে রাগ করার বদলে সায়ন হাসতে থাকে। রায়দাকে টেনে জড়িয়ে ধরে সে। থাকো বউ, চলে যাচ্ছে, কালকে এসে একেবারে তুলে নিয়ে যাব। আর একটা রাত তোমাকে ছাড়া বার করতে হবে, এরপর এক রাতও আমাকে ছেড়ে তোমাকে কোথাও থাকতে দিব না, এমনকি তোমার বাবার বাসায় এসেও থাকতে পারবে না। সায়নের কথা শুনে রায়দা মাথা তুলে তাকায় সায়নের দিকে। রায়দার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দেয় সায়ন। রায়দাকে ছেড়ে দরজা খুলে বেরিয়ে যায় সে। রায়দা বারান্দায় গিয়ে দাঁড়ায়। সায়ন বিল্ডিং থেকে নেমে গাড়িতে উঠে বাসায় রওনা দেয়। বারান্দায় দাঁড়িয়ে পুরোটা দেখে রায়দা সায়ন চলে গেলে রুমে এসে বসে। রাত বাজে 12টা। হলুদের অনুষ্ঠান ততক্ষণে প্রায় শেষ। রায়দা আরেকবার ছাদে এসেছিল, তবে বেশিক্ষণ থাকেনি, চলে গেছে আমারও রুমে। রুমে এসে শাড়ি পাল্টে মেকআপ তুলে বিছানায় এসে বসে। ঘুমে বারবার হাই তুলতে থাকে সে। রওশনারা একটা প্লেট নিয়ে রুমে প্রবেশ করে। প্লেট হাতে রায়দার পাশে এসে রওশনারা বসে। কিছু বলবা? এত রাতে রুমে এসেছো? রায়দা রওশন আরাকে জিজ্ঞেস করে। সারাদিন তো তেমন কিছু খাসনি, তাই তোকে একটু খাওয়াতে আসলাম। খাবারটুকু খেয়ে ঘুমা। হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। রওশন আরা ভাত মেখে রায়দার মুখের সামনে তুলে ধরে বলে। রায়দা হেসে খেতে শুরু করে। একটু পর মান্নান রাফেদ রুমে প্রবেশ করে। সেও এসে রায়দার পাশে বসে রায়দার মাথায় হাত বুলিয়ে দেয়। দেখতে দেখতে মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। সেদিনের সেই ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে ভাবতেই অবাক লাগে আমার। মান্নান রাফেদ বলে। রওশনারা রায়দাকে বলে। রওশনারা কথা শুনে রায়দা কাঁদতে শুরু করে। মান্নান রাফেদ উঠে পানির বোতল এনে রায়দাকে দেয়। পানি পান করে রায়দার কাশি থামে। মান্নান রাফেদের কথা শুনে রায়দা তাকে জড়িয়ে ধরে। রওশনারা রায়দাকে বলে। রওশনারা কথা শুনে রায়দা মাথা নাড়ায়। খাওয়ানো শেষ করে রওশনারা আর মান্নান রাফেদ রুম থেকে চলে যায়। রায়দা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে থাকে। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে যায়। মারিয়া আর ছোট খালা এসে রায়দাকে ঘুমাতে দেখে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন অর্থাৎ বিয়ের দিন ভোরবেলা সকলে উঠে কাজ শুরু করে দেয়। রায়দাকে সকাল 8টায় ঘুম থেকে তুলে মেহেদি পরিয়ে দিচ্ছে দুটো মেয়ে, যাদের পায়েল এনেছে। রায়দা বসে ঝিমাচ্ছে আর মেয়ে দুটো নিজেদের কাজ করছে। মেহেদি পরানো শেষ হলে দেখা যায় রায়দা সোফায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। রায়দাকে ঘুম থেকে ডাকা হয় 2 ঘন্টা পর। ঘুম থেকে উঠে রায়দা হাত মুখ ধুয়ে নাস্তা খেতে বসে। সকলের সাথে আড্ডা আর গল্পে সময় কাটতে শুরু করে তার। দুপুর হয়ে আসলে রওশন আর রায়দাকে খাইয়ে রুমে পাঠায়। সেখানে তাকে সাজাতে পার্লার থেকে মেকআপ আর্টিস্ট এসেছে। রায়দার বিয়ের সময়টা ছিল আসরের নামাজের পর। সাজগোজ শেষ হলে সকলে মিলে কমিউনিটি সেন্টারে রওনা দেয়। কমিউনিটি সেন্টারে যেতে যেতে আসরের আজান দিয়ে দেয়। রায়দাকে এনে স্টেজে বসানো হয়। ক্যামেরাম্যানরা রায়দার ছবি তুলতে শুরু করে একে একে। মেয়েদের চিৎকার শুনে রায়দা বুঝে যায় বরযাত্রী এসেছে। সব মেয়েরা রায়দাকে ফেলে চলে যায় গেট আটকাতে। রায়দার ইচ্ছে করে গিয়ে দেখতে গেটে কি হচ্ছে। সায়নের সাথে তার বন্ধুরা, কাজিন এবং সায়ন থেকে এসেছে। আরমান শেখ এবং মিসেস রিনা এসেই ভেতরে গেছে মান্নান রাফায়েতের সঙ্গে। গেটে টাকা নিয়ে পায়েল তুমুল ঝগড়া করে রুবেলের সাথে। রুবেল কিছুতেই পায়েলের দাবি মানবে না, আর পায়েলও নিজের দাবি না আদায় করে ভিতরে প্রবেশ করতে দিবে না। 50-এর কম দিলে গেট থেকে সরব না, এখন সিদ্ধান্ত আপনাদের। পায়েল বলে। রুবেল বলে, অসম্ভব, 1 টাকাও কম নেব না। ভাইয়া
দেরি করছেন সামান্য কিছু টাকার জন্য? এমন করলে আপনার বউ কিন্তু দেব না। ভাইয়া, টাকা গেলে টাকা পাবেন, কিন্তু বউ গেলে বউ পাবেন না। পায়েল সায়নকে বলে। একসময় রুবেল না মানলেও সায়ন পায়েলের দাবি মেনে নেয়। রুবেল, দে না যত চাচ্ছে। শুধু শুধু সময় নষ্ট কর, শুধু শুধু সময় নষ্ট করে আমার বিয়েতে দেরি করাচ্ছিস। সায়ন রুবেলকে ধমক দিয়ে বলে। রুবেল মুখ কালো করে পকেট থেকে একটা বান্ডিল বের করে পায়েলকে দেয়। টাকা নিয়ে পায়েল খুশিতে ভেতরে চলে যায়। রায়দার মা এসে সায়নকে মিষ্টি আর শরবত খাওয়ায়। ফিতা কেটে সায়নকে প্রবেশ করতে দেওয়া হয়। ভেতরে ঢুকে সায়ন শুধু চাতক পাখি নিয়ে তাকিয়ে থেকে রায়দাকে দেখার আছে। স্টেজে এসে হতাশ হয়, সেখানে রায়দা নেই। সায়ন আসার আগেই রায়দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সায়নকে এনে স্টেজে বসানো হলে সে মুখ কালো করে বসে থাকে। একটু পর গান বেজে উঠলে সামনে তাকায় এসে। গানের সাথে তাল মিলিয়ে হাত নাড়তে নাড়তে রায়দা স্টেজের দিকে এগিয়ে আসছে। রায়দাকে লাল বেনারসি দেখে সায়ন বসা থেকে দাঁড়িয়ে যায়। বুকের বাম পাশে হাত দিয়ে অজ্ঞান হওয়ার অভিনয় করে সায়ন। এসব রায়দা দেখে সায়নকে চোখ রাঙায়। ইশারায় রায়দাকে সায়ন বোঝায় সুন্দর লাগছে। রায়দা এসে সায়নের পাশে বসে, সায়নও বসে। কাজী এসে আবারও বিয়ে পড়ায়। এরপর বিয়েটা রেজিস্ট্রি হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত হয়ে যায় বেশ। এত কিছুর মধ্যেও রায়দার বারবার রুহিকে খুঁজছিল আর পায়েলকে রুহির কথা জিজ্ঞেস করছিল। পায়েল কোনো উত্তর না দিয়ে বারবার এড়িয়ে যায় বিষয়টা। অর্ক তো রায়দার সাথে ছবি তুলে আর সামনেই আসেনি। বিদায়ের সময় রায়দা কান্না করেনি, কিন্তু যখন তার মা বাবাকে জড়িয়ে ধরেছিল তখন খারাপ লাগা কাজ করছিল। সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসে রায়দা। সায়ন্তিকা এসে রায়দার সাথে বসতে চাইলে সায়ন ধমক দিয়ে সায়ন্তিকাকে অন্য গাড়িতে পাঠিয়ে দেয়। মুখ কালো করে সায়ন্তিকা চলে যায়। সায়ন্তিকা যেতেই গাড়ি স্টার্ট দিলে উইন্ডো খুলে মাথা বের করে সকলকে বিদায় জানায় রায়দা। গাড়িটা সকলের আড়াল হতে রায়দা ঠিক হয়ে বসে। সায়ন এগিয়ে এসে রায়দার হাতটা টেনে শক্ত করে ধরে। রায়দা চোখ বন্ধ করে সায়নের কাঁধে মাথা রাখে। আমাদের সত্যিটা বল অর্ক, রুহি কোথায়? পায়েল অর্ককে জিজ্ঞেস করে। রায়দা যেতেই বাপ্পি, পায়েল, ফাহিম এসে অর্ককে ঘিরে ধরেছে। আমি তো বললাম রুহি। অর্ককে পায়েল থামিয়ে দিয়ে বলে, আমাদের মিথ্যে বলিস না প্লিজ, রুহির বিষয়টা ক্লিয়ার করে বল। রুহি একেবারে চলে গেছে এখান থেকে। ও যেদিন গ্রামে গেছে তার পরের দিন ওর বিয়ে ছিল। ও জানতো ওর বিয়ে ঠিক হয়েছে আর ও বিয়েটা করতে গ্রামে গেছে। আমাকে জানিয়েছে ওর বিয়ের আধা ঘন্টা আগে। কথাগুলো বলে অর্ক নিজের ফোন থেকে একটা মেসেজ বের করে পায়েলের হাতে দেয়। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজের ভালোবাসাটা প্রকাশ করে না, আবার গ্রহণও করে না। অর্ক, তুই প্রিয় নাকি অপ্রিয় জানি না, তবে তোর জন্য আমার মধ্যে আলাদা একটা স্থান রয়েছে। তা কখনো বলা হয়নি আর কখনো বলা হবে না। তোকে ভালোবাসি কি না জানি না, তবে ভিড়ের মধ্যে তুই পাশে থাকলে আমার নিজেকে নিরাপদ লাগে। আমি সত্যি ভাগ্যবতী, তোদের মতো বন্ধু পেয়েছি। আমার মতো গ্রামের আনএক্সপার্ট মেয়েটাকে তোরা আপন করে বন্ধুর মর্যাদা দিয়েছিস, এটা আমার জীবনে বড় পাওয়া। তোদের সকলকে ভীষণ মিস করব। ভালো থাকিস আর রায়ের পাশে সবসময় থাকিস। আধা ঘন্টা পর আমার বিয়ে। এখন আমি বধূ সেজে বসে আছি। যার সাথে বিয়ে হচ্ছে লোকটা বেশ বড় লোক। আমার ভাইকে মোটা অঙ্কের টাকা দিয়ে সাহায্য করেছে, তার বদলে ভাই আমাকে তার হাতে তুলে দিচ্ছে। আমার তো কেউ নেই যার জন্য বিয়েটা আটকাবো, তাই বিয়েটা করে সবাইকে মুক্তি দিচ্ছি। ছোট্ট এই পৃথিবীতে একদিন হয়তো তোর সাথে দেখা হবে, কিন্তু সেই দিন আমি অন্যের স্ত্রী থাকব। সময়ের মতো মানুষ একবার জীবন থেকে গেলে আর কখনো ফিরত আসে না। রুহির পাঠানো মেসেজটা পড়ে পায়েল অশ্রুসিক্ত নয়নে অর্কের দিকে তাকায়। আমি রুহিকে হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য। এখন আমি কি করব বল? আমার ভুলে আমি রুহিকে হারালাম। আমার উপর রাগ করে বহু দূর চলে গেছে। নিজের পরিবারের কথা রাখতে গিয়ে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম। কান্নারত অবস্থায় কথাগুলো বলতে বলতে রাস্তায় বসে পড়ে অর্ক। এই জন্য তুই রায়দের থেকে এসব লুকাচ্ছিস যাতে ও ঝামেলা না করে বিয়েটা ঠিক মতন করে, কিন্তু আমাদের তো বলতে পারতি। বাপ্পি বলে, তোর সাথে বেশ হয়েছে, মেয়েটা থাকতে এক বিন্দু ভালোবাসা দিসনি। শেষ পর্যন্ত তোর সাথে রাগ করে আমাদের সকলকে ছেড়ে চলে গেল। রুহি যাওয়ার পিছনে তুই একমাত্র কারণ। তোকে আমি কখনোই ক্ষমা করব না অর্ক, কখনো না। কথাগুলো পায়েল
কথাগুলো বলে পায়েল সেখান থেকে চলে যায়। অর্ক মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিতে থাকে। ফাহিম আর বাপ্পি নির্বাক হয়ে অর্কের দিকে তাকিয়ে থাকে। বিয়ের গাড়ি এসে থামে সায়নের বাসার নিচে। রায়দা গাড়ি থেকে নামতে নিলে সায়ন থেকে এসে আটকায়। ভাবি একটু পর বের হও, সবাই মাত্র ভেতরে গেছে বলল একটু পর তোমাদের যেতে। সায়ন্তিকা রায়দাকে বলে, এসব এখন না করলে হয় না? এমনিতেই কত রাত হয়ে গেছে রি। সারাদিন এসব ভারী ভারী গহনা পরে আছে। সারাদিন এসব ভারী ভারী গহনা পরে আছে, ওর তো কষ্ট হচ্ছে। সায়ন সায়ন্তিকাকে বলে, আরে সমস্যা নেই, সারাদিন থাকতে পেরেছি, এটুকু সময় কিছুই হবে না। রায়দা সায়নকে বলে, সব হলো আমি তোমাকে কল দিব, ঠিক সব হলে আমি তোমাকে কল দিব, থাকো এখন। ড্রাইভার আঙ্কেল আপনিও চলেন, কাজ আছে। কথাগুলো বলে সায়ন্তিকা গাড়ির দরজা লাগিয়ে চলে যায়। ড্রাইভারও গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সায়ন আর রায়দা গাড়ির পিছনের সিটে বসা। সায়ন বাম হাত বাড়িয়ে রায়দার ডান হাতের আঙুলগুলো নিজের আঙুলে পেঁচিয়ে নেয়। রায়দার ডান হাত তুলে উল্টো পিঠের মেহেদি দেখতে শুরু করে। মেহেদি কখন দিলা? আমার নাম লেখা আছে? রায়দাকে প্রশ্ন করে সায়ন। আজকে সকালে দিয়েছি, খুঁজে দেখেন আপনার নাম পান কিনা। কথাটা বলে রায়দা নিজের বাম হাতও সায়নের সামনে ধরে। রায়দার দুই হাতের উল্টো পিঠে সায়ন সূক্ষ্ম চোখে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও সায়ন নিজের নাম খুঁজে পায় না রায়দার হাতে। খুঁজে পাচ্ছে না কেন? নাকি আমার নাম লেখাই হয়নি? আপনি যে কানা সেটা আমি জানতাম, এই যে দেখেন এখানে লেখা। কানা কে সেটা সবাই জানে, এটা তো আমার নাম না, জাস্ট ছোট করে আমার নামের অক্ষর লেখা। আমার নামটা লিখতে পারতে না? শুধু অক্ষরে লিখলে তাও দেখা যায় না। কথাটা বলে সায়ন রায়দার হাত ছেড়ে দেয়। সায়নের চেহারা দেখে রায়দা বুঝে যায় সে মন খারাপ করেছে। হুট করে রায়দা হেসে নিজের দুই হাতের তালু সায়নের সামনে ধরে। সায়ন আর চোখে তাকালে দেখে রায়দার দুই হাতের তালুতে তার নাম স্পষ্ট করে লেখা। এটা দেখে খুশিতে রায়দার হাত টেনে চুমু দেয় সে। এ না হলে আমার বউ, তুমি সে এখন থেকে মিসেস ইমতিয়াজ সায়ন, সেটা তো সবাইকে জানাতে হলেও হাতে আমার নাম লেখাটা প্রয়োজন ছিল। আপনিও অদ্ভুত, আপনার কথাবার্তাও অদ্ভুত। সায়ন রায়দার হাতের মেহেদি দেখছিল, তখন সায়নের ফোন বেজে ওঠে। ফোন বের করে দেখে সায়ন্তিকার কল। কলটা কেটে ফোন আবারও পকেটে রাখে। শোনো, আমার আলমারিতে একটা নীল শাড়ি আছে, ওইটা পরবা। তোমাকে প্রথমবার ওই শাড়িটাতে বিয়ে করেছিলাম, তাই আজকেও নতুন বউ রূপে তোমাকে ওই শাড়িতে দেখতে চাই। এই নাও আলমারির চাবি। কথাগুলো বলে সায়ন রায়দার হাতে চাবি দেয়। রায়দার চাবিটা নিয়ে মুঠোবন্দি করে ফেলে। সায়ন গাড়ি থেকে বেরিয়ে রায়দার হাত ধরে রায়দাকে বের করে। দুজন একসাথে হাঁটতে শুরু করে। বাসার দরজার সামনে সায়নের মা মিষ্টি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। রায়দা আর সায়ন আসতেই সে চামচ দিয়ে একটু মিষ্টি তুলে প্রথমে রায়দা, এরপর সায়নের মুখে দেয়। পানির গ্লাস নিয়ে দুজনকে পানি খাইয়ে দেয়। সায়ন থেকে রায়দার হাতে একটা কাঁচি দেয় দরজার সামনে ফিতা কাটার জন্য। রায়দা কাঁচিটা নিয়ে ফিতা কাটে। সায়ন থেকে এগিয়ে এসে রায়দার কানে কানে বলে, ওয়েলকাম টু হোম ভাবি, ভার্সিটিতে যা জ্বালিয়েছে সব শোধ বাসায় নিব। সায়ন্তিকার কথা শুনে রায়দা হেসে দেয়। রায়দার হাসির কারণ বুঝতে না পেরে সায়ন প্রশ্নবোধক চাহনিতে সায়ন্তিকার দিকে তাকায়। সায়ন্তিকা সায়নের চাহনি উপেক্ষা করে রায়দার হাত ধরে হাঁটা দেয়। সায়নও যেতে নিলে কাজিনটা এসে সায়নের পথ আটকায়। সায়ন গম্ভীর গলায় বলে, সায়নের এক কাজিন ভাই বলে, ভাই আজকে আর তোমাকে আমার ভয় পাবো না, আমার জামা কাপড় সব ওই রুমে আছে, সেখানে গিয়ে চেঞ্জ গোসল যা ইচ্ছে করো, কিন্তু তোমার রুমে এখন যেতেই পারবো না। মা, এসব কি? ওদের সরতে বলো। সায়ন মিসেস রিনাকে ডেকে বলে, তোমার ব্যাপার তোরা বুঝ, আমার কাজ আছে এখন অনেক, আবার হুমো বাজছে, রুমে গেলাম আমি। কথাটা বলে মিসেস রিনা নিজের রুমে চলে যায়। সায়ন বিরক্ত হয়ে নিজের একটা রুমে ঢুকে জামা পাল্টাতে। সায়ন্তিকা রায়দাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে সায়নের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। রুমের আলো জ্বালালে রায়দা দেখে রুমের চারিদিকে ফুল লাগাচ্ছে দুটো মেয়ে। রায়দা আলমারির কাছে গিয়ে তালা খুলে শাড়ি বের করে। তার লাগেজ আগে রুমে আনা হয়েছিল। যে লাগেজ খুলে প্রয়োজনীয় বাকি জিনিস নিয়ে বাথরুমে ঢুকেছে। শাড়ি পাল্টে গোসল ছেড়ে বাথরুম থেকে রায়দা বের হয়। চুল মুছতে মুছতে তার নজর যায় বিছানার দিকে। মেয়ে দুটো নেই, সায়ন্তিকা একা বিছানার ফুলগুলো ঠিক করছে। শুধু শুধু কষ্ট করতে গেলা কেন, গিয়ে রেস্ট করতা। রায়দা সায়ন্তিকাকে বলে, কি যে বলো না ভাবি, মনে হচ্ছে তুমি কিছু বুঝো না। এই শাড়িটা পরছো কেন? আমি তোমাকে যেটা উপহার দিয়েছি সেটা পরো। সায়ন্তিকা রায়দাকে পরখ করে বলে,
তোমার ভাইয়ার আবদার ছিল আমি যেন এই শাড়িটা পরি আজকে রাতে। তোমার শাড়িটা পরবো কালকে। এটা নিয়ে মন খারাপ করো না। কি যে বলো ভাবি, ভাইয়ার চাওয়া আগে, তারপর আমাদের চাওয়া। তুমি আমাদের কাছে একেবারে চলে এসেছো, এটাতেই আমরা খুশি। রায়দা নিজের লাগেজ খুলে একটা ব্যাগ বের করে এনে সায়ন্তিকার হাতে দেয়। এটা আমার পক্ষ হতে তোমার জন্য ছোট্ট একটা গিফট। সত্যি ভাবি, আমি অনেক খুশি হয়েছি। রুমে গিয়ে খুলে দেখবো ভেতরে কি, তবে তুমি আমার জন্য উপহার এনেছো, এটাই অনেক। সায়ন্তিকা খুশিতে গদগদ হয়ে রায়দাকে জড়িয়ে ধরে। রায়দা হেসে সায়ন্তিকাকে জড়িয়ে ধরে। তুমি রুমে থাকো, আমি বাইরে গিয়ে দেখি কি অবস্থা। কথাটা বলে সায়ন্তিকা বের হয়। রায়দা রুমের আলো নিভিয়ে বসে থাকে। একটু পর বাহির থেকে সায়নের কাজিন সায়ন্তিকা আর সায়নের গলা পায় রায়দা। সায়ন সবাইকে ধমক দিচ্ছে, কিন্তু কেউ সায়নের কথা শুনছে না। সকলের দাবি না মানলে রুমে প্রবেশ করতেই দিবে না। এরপর কি হলো রায়দার অজানা, তবে দরজা খোলার শব্দ পেয়ে সে বারান্দার দরজার পিছনে গিয়ে লুকায়। রুমে প্রবেশ করে সায়ন আলো জ্বালাতে নিয়েও কি মনে করে সুইচ টিপে ড্রিম লাইট জ্বালায়। ড্রিম লাইটের আলোতে পুরো রুমে চোখ বুলিয়ে রায়দাকে দেখতে পায় না সে। রুকুজকে বাথরুমে দরজায় নক করলে দেখে দরজা খোলা। এবার তো সায়নের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বারান্দার দরজার সামনে দাঁড়িয়েও পুরো বারান্দায় রায়দাকে দেখতে না পেয়ে ঘুরে রুমের দিকে যেতে নিলে দেখে বারান্দার দরজার নিচে শাড়ির আঁচল দেখা যাচ্ছে। রায়দা চুপ করে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে সায়ন কোথায়। অনেকক্ষণ সায়নের সাড়া না পেয়ে দরজার আড়াল থেকে উঁকি দেয়, কিন্তু সায়নকে দেখতে পায় না। লোকটা আমাকে না খুঁজেই শুয়ে পড়লো নাকি? ধ্যাৎ, এই লোকটাও না। বিড়বিড় করে কথাগুলো বলে দরজার পিছন থেকে বেরিয়ে রুমে প্রবেশ করে রায়দা। হুট করে সায়ন এসে রায়দাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কই ছিলেন আপনি? দেখলাম না কেন? রায়দা সায়নকে জিজ্ঞেস করে। দেয়ালের সাথে দাঁড়িয়েছিলাম, তুমি দরজার পেছন থেকেই বেরিয়ে এসছো, তাই আমাকে খেয়াল করনি। লুকিয়েছিলে কেন? একটু হলে তো আমি বাইরে গিয়ে ওদের বকাঝকা করতাম। এমনিতেই ক্যাশ শর্ট থাকে, ক্রেডিট কার্ড দিয়ে তারপর রুমে ঢুকতে হয়েছে। তার উপর বউ মিসিং থাকলে মাথা তো গরম হয়ে যেত। সায়নের কথা শুনে রায়দা জোরে জোরে হাসতে শুরু করে। সায়ন রায়দাকে ছেড়ে সামনে এসে দাঁড়ায়। হাসছো কেন? হাসির কি বললাম? এমনিতেই হাসি। চলে না বারান্দায় গিয়ে বসি। রুমে আমার দম বন্ধ হয়ে আসছে। ছাদে যাবা? চলো ছাদে যাই। রায়দার হাত টেনে সায়ন বলে। কিন্তু সবাই তো বাইরে আছে, এখন দেখলে কি ভাববে? কিভাবে মানে? আমরা কি চোর নাকি যে দেখলে সমস্যা? তাছাড়া সবাই রুমে চলে গেছে, চলো ছাদে যাই। সায়নের কথার সাথে পেরে ওঠে না রায়দা। সায়ন দরজা খুলে রায়দার হাত ধরে বের হয়। রায়দার চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না, বুঝে যায় সবাই যার যার রুমে। সিঁড়ি বেয়ে সায়ন রায়দার হাত ধরে ছাদের দরজায় এসে দাঁড়ায়। ছাদের তালা খোলা দেখে ভ্রুকুচকে সায়ন রায়দাকে রেখে ছাদের দরজা দিয়ে প্রবেশ করে। রায়দা দরজার সামনে দাঁড়িয়ে দেখে সায়নের কাজিনরা ছাদে আড্ডা দিচ্ছিল। যেই সায়নকে দেখলো সবাই হুড়ুহুড়ি করে বসা থেকে দাঁড়ায়। সায়ন ওদের কিছু বলে, তার রায়দার কান পর্যন্ত এসে পৌঁছায় না। সায়নের কথা শুনে কাজিনরা সব ছাদ থেকে দ্রুত নেমে যায়। সায়ন এসে রায়দার দিকে হাত বাড়িয়ে দিলে রায়দা সায়নের হাত ধরে ছাদে যায়। ওদেরকে কি বলেছেন? সবগুলো ভয়ে দৌড়ে পালালো। রায়দা সায়নকে বলে। সবগুলো মিলে বিড়ি খাচ্ছিল, তাই একটু টাইট দিলাম। হাসতে হাসতে সায়ন বলে। আপনি নিজেও তো খান, তার বেলায় পোলাপান খেলেই দোষ, আর আপনি খেলে দোষ না। কই, আমি তো এখন খাই না, শুধু মাঝে মাঝে তোমার চিন্তা হলে একটা দুটো খাই। তুমি এইভাবে পাশে থাকলে আর কখনোই খাবো না। হাঁটতে হাঁটতে রায়দা এসে ছাদের কিনারে গ্রিল ধরে দাঁড়ায়। মাথা তুলে আকাশে তাকায় সে। আকাশটা কালো অন্ধকারে ছেয়ে আছে। আকাশে চাঁদের অস্তিত্ব বিলীন। অন্ধকার আকাশে মেঘেরা ছোটাছুটি করছে। ধীর হাওয়াতে রায়দার অর্ধভেজা চুলগুলো দুলছে। সায়ন পাশে দাঁড়িয়ে বুকের উপর দু হাত ভাঁজ করে রেখে রায়দাকে দেখছে। আজকে কি আমাকে কথাটা বলা যায় রি? সায়নের প্রশ্ন শুনে রায়দা পাশ ফিরে তাকায়। কোন কথাটা? যে কথাটা তুমি এত বছর ধরে লুকিয়ে রেখেছ নিজের মধ্যে। আর আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলুন তো। বছর আগে আমার করা কোনো ভুলের জন্য তুমি এখন আমার উপর রাগ করে আছো। এটা জানতে না পারলে আমি স্থির হতে পারবো না। সায়নের কথা শুনে রায়দার চোখে মুখে আধার নেমে আসে। ভালো লাগছে না, কিছুক্ষণ পর কথা বলবো এই বিষয়ে। কথাটা বলে রায়দা যেতে নিলে হাত টেনে ধরে সায়ন। তুমি শুধু আমার উপর রাগ করে আছো তা না, এর পেছনে আরও কাহিনী আছে, তাই না? কি হয়েছিল আমায় বলা যায় না?
সায়নের কথা শুনে রায়দা পিছনে ঘুরে তাকায়। পুরনো ঘা কেন তাজা করছেন সায়ন? আপনার উপর আমার রাগ কমে গেছে। কিছুদিন আগ পর্যন্ত আমি আপনার উপর অনেক রেগেছিলাম, কিন্তু একসময় বুঝতে পারলাম আপনাকে আমার পাশে প্রয়োজন। আমি তো সবসময় তোমার পাশে আছি, সেটা তুমি চাইলে কিংবা না চাইলেও। তোমার সারা জীবনের সুখ দুঃখের দায়িত্ব আমার। ভেতরে যেসব কথা জমিয়ে রেখেছ সেগুলো বলে নিজেকে হালকা করো। কি হয়েছিল আমার বলা যায় না? সায়নের আকুল আবেদন শুনে রায়দা দীর্ঘশ্বাস ফেলে। সায়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে আবারও ছাদের গ্রিল ধরে দাঁড়ায় এসে লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করে। 8 বছর আগে আমি যখন নানু বাড়িতে ছিলাম, আমার বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ে বড় মামা মামি আর তার ছেলে মেয়েরা বেড়াতে এসেছিল আমার মামার শ্বশুর বাড়িতে। যেহেতু বাড়িতে শুধু আমি আর নানু ছিলাম, তাই মামা তার ছেলে মেয়েদের নিয়ে থাকতে এসেছিল। মামার বড় মেয়ে দেখা করেই চলে গিয়েছিল, রয়ে গিয়েছিল মামা আর তার ছেলেরা। মামার বড় ছেলে অর্থাৎ আমার মামাতো ভাই সেই সময় আপনারও বড় ছিল। উনি এসে আমার আশেপাশে ঘুরঘুর করতো, খালি কথায় কথায় গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো। প্রথমে বিষয়টা আমি স্বাভাবিকভাবেই নিই, কিন্তু একটা পর্যায়ে না, আমি গোসলে গেলেও সে এসে পুকুর পাড়ে বসে থাকতো। এ পর্যন্ত তাও নিজের মনের ভুল ধারণা ভেবেছিলাম, কিন্তু এক রাতে বাকি কথা বলতে গিয়ে রায়দার গলা ধরে আসে। সায়ন এগিয়ে এসে রায়দার কাঁধে হাত রাখে। রায়দার চোখ বন্ধ করে আবারও বলতে শুরু করে। আমি আর আমার ছোট মামাতো ভাই ঘুমাচ্ছিলাম। ছোটটা আমার 1 বছরের ছোট হবে, তাই সে বায়না করছিল আমার সাথে ঘুমাবে। মামা আর বড় ভাই অন্য রুমে শুয়েছিল। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে যায় কারো স্পর্শে। কেউ কেউ একজন আমার শরীরে হাত বুলাচ্ছিল। ভয়ে চোখ খুলে দেখার সাহস হচ্ছিল না আমার। সেই মুহূর্তে কি করব আমি না কিছু বুঝে উঠতে পারছিলাম না। শরীরে করা বিশ্রী স্পর্শগুলো কাটার মতো বিঁধতে শুরু করলে আমি নড়াচড়া করতে শুরু করি। এতে সেভাবে আমার ঘুম ভেঙে গেছে, তাই রুম থেকে বেরিয়ে যায় সে। তখন চোখ খুলে বোঝার চেষ্টা করি কে ছিল। চেহারা দেখতে পাইনি, তবে বাইরে কাশির শব্দ বুঝতে পারি ভাইয়া জেগে আছে। তখন আর বুঝতে অসুবিধা হয় না এতক্ষণ কে ছিল আমার রুমে। সেই রাতে সারা রাত ঘুম হয়নি আমার। শুধু মনে হচ্ছিল কবে ভাইয়া চলে যাবে। এর পরের দিন সকালেই ভাইয়া চলে যায়। ভেবেছিলাম আমি বেঁচে গেছি, কিন্তু কে জানতো সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে আমার জন্য। কথাগুলো বলে রায়দা আবারও থেমে দম নিয়ে বলতে শুরু করে। সেদিন ছিল আমার শেষ এক্সাম। ঘুম থেকে সকালবেলা উঠে উঠানে বসে পড়ছিলাম আমি। বাড়িতে শুধু আমি ছিলাম, নানু কোথায় গিয়েছিল আমি জানতাম না। হুট করে দেখি বড় মামা এসে আমার পাশে বসে। আমার চুলগুলো দেখে বলে, আজ তেল লাগিয়ে দিব। আমিও খুশি মনে তেল এনে মামার হাতে দিই। আমি তাকে নিজের পিতার সমান রিপিট আমি তাকে নিজের পিতার মতো সম্মান করতাম, কিন্তু তার মনে যে আমায় নিয়ে খারাপ বাসনা ছিল আমি তো জানতাম না। তেল দেওয়ার নাম করে সে বিশ্রীভাবে আমার পিঠে কোমরে হাত দিচ্ছিল। অনেকক্ষণ পর বিষয়টা বুঝতে পেরে আমি জোর করে সেখান থেকে উঠে ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমার কান্না চলে আসে সকলের এমন ব্যবহারে। নিজেকে তখন পণ্য মনে হচ্ছিল আমার। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে সবাই নিজের খারাপ উদ্দেশ্য হাসিল করতে যাচ্ছিল। রুমে বিছানার উপর চুপ করে বসেছিলাম, কিন্তু মামা রুমে চলে আসলো। তাকে দেখে ভয়ে আমি নামতে নিলে আমার হাতটা চেপে ধরে। উল্টাপাল্টা নোংরা কথা আমাকে বলতে শুরু করে সে। বিছানায় ফেলে দেয় আমায়। জানেন, ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার সম্মান এখনই শেষ হয়ে যাবে। সাহস করে চিল্লাতে শুরু করি। মামা আমাকে ধমকে থামানোর চেষ্টা করে, আমি চিৎকার দিই। সৃষ্টিকর্তা মুখ তুলে তাকায়। হুট করে নানু দৌড়ে আসে। নানু এসে আমায় মামার হাত থেকে বাঁচায়। নানুকে দেখে মামা ঘর থেকে বেরিয়ে যায়, আর আমি নানুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি। তবে নানু আমায় বলছিল এই ঘটনা যেন কাউকে না বলি। আর আমি বলতামই বা কাকে? আমার মা তখন আমায় পছন্দ করতো না, আর বাবা থাকতো নিজের কাজে ব্যস্ত। অসহায়ের মতো মুখ বুঝে সবটা সহ্য করেছি আমি। বাবাকে কল দিয়ে এরপর অনেক কান্নাকাটি করে বলি যেন আমাকে তার কাছে নিয়ে আসে। আমি বুঝে গিয়েছিলাম ওইখানে আমি থাকলে অঘটন ঘটতে সময় লাগবে না। কেউ আমায় ভালোবাসতো না, সবাই আমার সুযোগ নিতে চাইতো।